আসিফ আকবর আমার পেজ থেকে আজকে লাইভে এসেছি। পাশাপাশি আরও আমার এই ইন্টারভিউ সবাইকে আগে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই মায়ের রমজানের সময় আমি এসেছি, অনেকগুলো কাজ করলাম, এগুলো নিয়ে আপনাদের সাথে আলাপ করবো। আবার আজকে কিছু কমেন্ট পড়বো, আপনারা কমেন্ট করতে পারেন। আর স্টার নিউজ BD24 থেকে লাইভ যাচ্ছে, পাশাপাশি আর নিউজ 24 থেকে লাইভ যাচ্ছে, সৃজন মিউজিক বিডি থেকে লাইভ যাচ্ছে। আপনার ইচ্ছা হলে ওখানেও ঘুরে আসতে পারেন। arabnews24.com হচ্ছে বেসিক্যালি আমার প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠান, যেটি আমরা মাত্র একটি অনলাইন পত্রিকা শুরু করেছি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য। তো আজকে আমি বেসিক্যালি যে বিষয়ে আলোচনা এসেছি, আগামী সামনে আমাদের ঈদ উল ফিতর, আমি এবার একটা নিয়ত করেছি খুব সহি রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। রোজা রাখছি, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে লাস্ট শনিবার আমার রেকর্ডিং ছিল গুরুত্বপূর্ণ। আমি যেহেতু ক্ষুধা লাগে বেশি, আমি আসলে রোজাটা গান গাইতে পারি না, তো সেক্ষেত্রে আমি রোজাটা ভেঙেছিলাম এবং ঠিক সাথে সাথে রোজা ভাঙার ফলে আমার রেকর্ডিংটা হলো না। এটা আমি বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম, একটা রোজা ভেঙে গেল। তারপরে ছিল শুটিং। শুটিংয়ের সময় শরীর ভালো আছে ভাই, শরীর ভালো আছে। ওমর ফারুক সুজন, এখন আচ্ছা কমেন্টগুলো আমি পরে পড়ছি একটু, কারণ সব হ্যালো হাই কেমন আছি, ভালো আছি, সেটা একটা মুশকিল। এখন পরিস্থিতি হচ্ছে আমি অনেকগুলো গান গিয়ে সামনে ঈদ উল ফিতর, আবার আরেকটা রোজা ভাঙতে হলো, সেটাও শুটিংয়ের জন্য। সারাদিন বৃষ্টি, এই জন্য শুটিংও পোস্টপন্ড হয়ে গেল। অর্থাৎ আমি দুইটা পাপ করেছিলাম, দুইটা রেজাল্ট সাথে সাথে পেয়ে গেলাম। আশা করি আপনারা আমার সাথে আছেন। আমি কিছু গানের খবর দিতে চাই। ইতিমধ্যে আমার প্রোডাকশন হাউস আরব এন্টারটেনমেন্ট থেকে রিলিজ হয়েছে একটু ব্যতিক্রমী গান। এই প্রজন্মের গান, মানে এখন যে সবাই ফোন নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, ইন্টারনেট নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, এটা নিয়ে একটা বিরাট দৌড়াদৌড়ি চলছে। আমাদের প্রতিভাবান গীতিকার আমার বন্ধু এবং মার্জুক রাসেল ইদানিং সুর কল্পনা খুঁজে পেয়েছেন, তার লেখার সাথে এখন সুর হচ্ছে, এবং গানটি কম্পোজিশন করেছেন আমাদের বাংলাদেশের স্মার্টেস্ট মিউজিশিয়ান JK মজলিস। বক বক আপনারা পেয়েছেন। আমরা আসলে আর্ট থেকে একটু অন্য ধরনের গান ছাড়ার চেষ্টা করি, সেটা হচ্ছে একটু বক্তব্য ধর্মী গান, একটু ভালো লিরিক, একটু আবেগী লিরিক, একটু মেলোডি। আমরা হিটের জন্য আসলে আর্ট থেকে অনেকে প্রশ্ন করেছেন আমাকে যে ভাই আর্ট থেকে গান হিট হয় না কেন। আসলে হিটের ব্যাপারে আমরা নাই, যে হিটগুলো আগে দিয়ে আসছি বা আপনাদের মাধ্যমে যে গানগুলো হিট হয়েছে সেগুলো হজম করতে আমার নিজেরই সমস্যা হচ্ছে। কারণ আমি এখন নতুন গান গাওয়ার সুযোগ পাই না, স্টেজে গেলে পুরোনো গানে গাইতে হয়। বিশেষ করে দেশের বাইরে যারা আছেন প্রবাসীরা, তারা আবার পুরোনো গানই শুনতে চান, মাঝে মধ্যে হয়তো নতুন গান। তো আমি বুঝতে পারছি অনেকগুলো মেসেজ গ্রিস থেকে, US এবং ঢাকা কেউ কেউ অবস্থান জানান দিচ্ছেন। তো সারা মনে হচ্ছে সবাই দেখতে অনেকেই বিভিন্ন দেশ থেকে আমাকে দেখছেন। সবাইকে অনেক শুভেচ্ছা। আপনারা যে যেখানে আছেন বাংলাদেশের বাইরে, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ফেসবুক চ্যানেল, ফেসবুক আইডিতে। যে তো বক বক টক বক একটা প্রজন্মের গান। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকেই প্রশ্ন করেন যে আর্ট থেকে কেন হিট গান হয় না। আসলে হিট গান ব্যাপারটা আমরা খুব একটা গুরুত্ব দিই না। আমরা কমার্শিয়াল আর্টিস্ট, আমাদের রুটি রিজিক হচ্ছে মিউজিক করা। তো সেক্ষেত্রে আমরা আসলে নিজেদের খোরাকের জন্য কিছু গান করি যেগুলো দীর্ঘদিন টিকবে। কারণ আজকে গান তো আর একদিনের কিছু ব্যাপার না, বা এক সপ্তাহ এক মাসে কোনো ব্যাপার না, এটা দীর্ঘমেয়াদী একটা হিসাব। তো আবার পাশাপাশি বিনোদনের জন্য আমরা চটুল গান করি। যেমন নিউ ভিশন বেটি থেকে বেরিয়েছে দুবার করে, এটা নিয়ে অনেকে একটু ট্রল করেছেন, এটা মজা লাগছে আমার কাছে। ফাইন, দরকার আছে সবসময় রসকস, সারা লাইফটা আসলে পেইন। আমি নিজে রসিক মানুষ। তো ঘটনা হচ্ছে আমার সাথে যিনি গানটা গেয়েছেন তার নাম হচ্ছে জেমি ইয়াসমিন, তিনি ওপর বাংলায়। আপনারা ওর একটা গান শুনেছেন চুম্মা, নেতা হবো আমি, নেতা হবো সিনেমায়। তো এই গানটি সুর করেছেন প্রীতম এবং কম্পোজিশন বিক্রম নাগি, মুম্বাই। আর কথা লিখেছেন আমাদের সুদীপ কুমার দীপ। চমৎকার একটি গান। এটাতে অনেক পারফর্ম করতে হয়েছে আসিফ, আমাদের ভালো মডেল, ভালো নাচে, স্মার্ট ছেলে আরেক আসিফ। এবং আসিফরা মনে হয় একটু স্মার্টই হয়, আমার মতো একটু, মানে আমি একটু অস্থির, ওরা সবাই ঠান্ডা। আফ্রি আছে, সে আগুন। আমরা টোটাল যে আগুনের কাজটা করেছিলাম, যে কাস্টিং, আমরা সেখানে আছি, শুধু জেমি এসপিন ঢুকেছে। তো গানটির মধ্যে আসলে জেমির কলকাতার অ্যাকসেন্ট আর বাংলাদেশি অ্যাকসেন্ট মিলে, ওরা তো আসলে বলে আমরা দুবার খেয়েছি, দুবার বসেছি, দুবার এসেছি, এভাবে বলে। তো দুইটা আমরা বলি যে দুবার, এটা কেমন যেন একটা বিব্রতকর একটা সিচুয়েশন তৈরি হয়েছে। বাট এটা মতো ব্যাপার না, এটা হচ্ছে। এবং যে জায়গায় বুঝেন, আমরা মনে হয়
থিঙ্ক পজিটিভ বি পজিটিভ ফর্মুলা যদি যাই, তাহলে আমরা পজিটিভ যদি নিয়ে নেই, একটা মেয়ের গায়ের অ্যাকসেন্ট, ওটা শুধু টিজারে ছিল বোধহয়, তারপর এটা কারেকশন করা হয়েছে উচ্চারণগত ব্যাপারে। যেমন আমাকে কলকাতার কিছু সুনামধন্য সঙ্গীত মিউজিক ফিল্ম ডিরেক্টর বলেছেন, আসিফ ভাই আপনি আমাদের ফিল্মে গাইবেন, শুধু আপনার অ্যাকসেন্টটা চেঞ্জ করতে হবে। আমি বললাম ভাই আমি এখন আর এই বয়সে অ্যাকসেন্ট চেঞ্জ করতে পারবো না, আমি প্রয়োজনে কুমিল্লার ভাষায় গান গাইবো। যাই হোক, এগুলো আসলে ফানি ব্যাপার, গানের মধ্যে এগুলো হয়। এবং যদি এন্টারটেনমেন্ট না থাকে, আমরা সবসময় সিরিয়াস একদম নিউটন হয়ে গেলাম গান শুনতে শুনতে, বৈজ্ঞানিক, আমাদের এত সিরিয়াস দরকার নেই। আমরা গান আমাদের জন্য করি, আমরা বুঝতে পারি না কোন গানটা আপনার ভালো লাগবে, কোন গানটা খারাপ লাগবে। আমরা গানের ট্রে নিয়ে বসে আছি, বিভিন্ন রকমের গান থাকবে, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা শুনবেন। আর আমরা আসলে ভিউ গুনি না, আমরা ঢেউ গুনি, আমরা ঢেউ গুনি অভ্যস্ত, কারণ আমরা 12 গানের সময়ের সিঙ্গার। একটা দুটো গানে আমাদের পেট ভরে না, আপনাদেরও ভরা উচিত না, কারণ আপনারা আমার সাথেই আছেন। আর আমি স্বাগতম জানাচ্ছি আসিফিয়ান্স, একটা পেজ আছে বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, থানায়, শহরে আসিফ ফ্যান্স ক্লাব আছে। তারা সবাই আমাকে ফলো করে, আমাকে ভালোবাসে, এবং দেশের সাধারণ মানুষ আছে সারা দেশে। আমি যেখানেই যাই অনেকে টোল নেয় না, অনেক পুলিশ, দেখা গেল আমি একটু উল্টাপাল্টা করলাম, একটু গাড়িতে হুন্ডায় যাবো কোথাও তাড়াতাড়ি, আমি আইন মেনে চলি সবসময়। দেখা গেল খুব তাড়াহুড়ো, পয়লা বসে জ্যাম, রং মারতে গেলাম, এক ট্রাফিক ধরলো আমাকে, বললো ভাই কালকে আপনাকে ছাড়ছি, মগবাজার রাখবেন। আমি বলি সরি ভাই, আর কি করা, আমি তো আসলে যেতে চাই নাই, আমার সাথে যে আছে সে আমাকে এই খারাপ কাজ উদ্বুদ্ধ করে। যাই হোক, এগুলো হয়, ক্ষমা পাই। না, আমাকে ভালোবাসে মানুষ, সাধারণ মানুষ ভালোবাসে। কখনো যদি সিএনজি পেইন্ট করে রাস্তার মধ্যে, আমি মাঝে মধ্যে সিএনজির গালি দিলে বলে ভাই আমি আপনার ভক্ত, তখন আর কিছু বলা যায় না, তখন ভুলে যাই আসলে আমি একজন মানুষ, শিল্পী সত্তাকে বাঁচানোর চেষ্টা করি। আমি ভালো ছেলে, কিছু কিছু কারণে মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাই। গত 2 বছর আমি খুব কামেন্ট কোয়াইট আছি, কারোর সাথে কোনো কন্ট্রোল করি না, প্রথম আলো ছাড়া। প্রথম আলো ডিস্টার্ব, প্রথম আলো ছাড়া অন্য কারোর সাথে কোনো সমস্যা নেই। প্রথম আলোকে একটু ম্যানেজমেন্টের দুর্বলতা আসছে, আমরা ওয়ান ম্যান আর্মি হিসেবে কাজ করছি। আমার সাথে শত কোটি হাজার মানুষ আছেন আমার সাথে, যারা প্রথম আলোর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, এবং আমার নিজের তো আছেই। আর প্রথম আলোকে আমি খুব কাছে থেকে দেখেছি, তাদের চোরাগলিগুলো আমার চেনা আছে। সেক্ষেত্রে প্রথম আলো যত কিছু করুক না কেন, তাদের একটা ফেয়ার ডিলে থাকতে হবে, আমাকে সম্মান দিতে হবে, আমি প্রথম আলোকে সম্মান দেবো। যারা সম্মান দিবে না তাদের জন্য কোনো সম্মান আমার কাছে নাই, আমি দুঃখিত। তো সেক্ষেত্রে কিছু কিছু গন্ডগোল হয়। তো যাই হোক, আমরা যখন রাস্তায় যাই, মানুষ রিক্সাওয়ালা মামা চলেন ওঠে, কালকে আবার গাড়ি নষ্ট গেলাম, নিউজ 24-এ গেলাম, সেখানে চ্যানেল 24-এ গেলাম, সরি, একজন ট্যাক্সি ড্রাইভার আমাকে গাড়িটা থামালেন এবং বললেন ভাই আসেন, আমার ছেলে এসে গাড়ি নিয়ে গেল, নষ্ট গাড়িটা আমার, আর আমি আর একটা ট্যাক্সি। এটা হচ্ছে ভালোবাসা সাধারণ মানুষের। তারপর আমি তাকে বললাম যে এই ফ্লাইওভারের মাথা থেকে ওই ফ্লাইওভার, আমার বাসায় ফ্লাইওভার মাথায়, ওই ফ্লাইওভার মাথায় টিভি চ্যানেল। তাই আমি বললাম ভাই কত আপনার পেমেন্ট, বা ভাই আপনি আমার গাড়িতে আসছেন, ভালো লাগছে, থ্যাংক ইউ, খুব খুশি হয়েছে, নাইস। তো যাই হোক, টাকা দিতে হয়, দিলাম, এটা অন্য ব্যাপার। বাট যে ভালোবাসাটা আমি পাই সাধারণ মানুষের কাছে, বাজারে হাটে, আমি ঘুরে বেড়াই, সাধারণ মানুষের ভিড়েই থাকি আমি সবসময়। নিজে কখনো অসাধারণ ভাবিনি, কারণ আমার 2001 সালে ওপরে রিলিজ হওয়ার পরে আমার প্রায় আগে ফিল্ম ব্যাকগ্রাউন্ড মিলে প্রায় 20 বছরের ক্যারিয়ার। তো 20 বছর ক্যারিয়ারে আসলে আমি আক্রান্ত না হলে কখনো আক্রমণ করিনি। আর আমি এখানে ঢাকা শহরে আসার মূল রিজন হচ্ছে আমার গান বাজনা করা, আমি গান করছি, আমি আবার কাজ দিয়ে ব্যস্ত আছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই 8 বছর গ্যাপের পর মিউজিকে আমার কিন্তু প্রায় 2000 গান, অর্থাৎ খুব অল্প সংখ্যক সময়ে আমি আপনাদের সামনে খুব বারবার হাজির হয়েছে, হোক ফিল্মে, হোক নাটকে, হোক বিজ্ঞাপন ছাড়া, অডিও সিডি বা যেভাবে ভিডিওতে। তো এখন নতুন জোয়ার আসছে, মিউজিক ভিডিও করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে মোটামুটি একটা সানগ্লাস পরানো হয়, কোট টোট পরানো হয়, অনেক রকম পোশাক আশাক দেখতে পান। এগুলো আসলে খুব আমার জন্য বিব্রতকর, এটা আসলে খুবই কাহিনী। আসিফের নামে একটা গ্রুপ প্রবাসী দেশি আছে, আলামিন হোসেন জুবাইর, ওমান থেকে নাকি, হ্যাঁ ওমান প্রবাসী, হ্যাঁ আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি আমি, রাশেদ শাহ, সবাইকে আমি চিনি। আপনারা আসলে আমি অনেককে চিনি এখানে, এই যে পলাশ চন্দ্র, সোহেল তালুকদার, সমান লোক। এখন আপনারা দেখেন, গান গাই, মিউজিক ভিডিও করছি, কখনো কখনো নায়ক হচ্ছি, লজ্জা লাগে একটু, অনেক সময় জুনিয়র আসে ফ্রি হতে পারি না। আবার যেমন আখি আলমগীরের সাথে আমার টিপটি বৃষ্টি, ওখানে ফ্রি ছিলাম কারণ সে আমার কলিগ। আবার দেখা যাচ্ছে কর্নিয়ার সাথে, জুনিয়র আর্টিস্ট, ছোট মানুষ, ওর সাথে ফ্রি হতে পারছি না, বাট গানের ক্ষেত্রে আমরা ফ্রিলি মুভমেন্ট করছি। আবার দেখা যাচ্ছে যে এপ্রিলের সাথে একটা কাজ করলাম, যেটা বেরোবে 4 জুন, 7 টিউনস থেকে, কসম, একটা গান আমার পুরোনো গানের স্টাইলে, ওমর ফারুকের লেখা। আর
প্লাবন কুরেশি সুর করা, আর পঙ্কজ জাহিদ বাসার পঙ্কজের কম্পোজিশন, এবং চমৎকার একটি গান, একটু পুরোনো দোলা আপনারা পাবেন, একটু হালকা ছোট লিরিকের গান, একটু ফানি গান। এপ্রিল আমাদের অনেক আলোচিত মডেল, সুন্দর একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে, অনেক ভালো মনের মানসিকতার একটা মেয়ে, এবং মানুষকে আমরা যে আসলে যেভাবে বিচার করি, বিচার করা উচিত, আমরা সেভাবে আসলে করি না। কোনো কারো অপরাধ প্রমাণ হওয়া, কাউকে অপরাধী বলা একটু অপরাধ। তো সেক্ষেত্রে এপ্রিলের সাথে কাজ করেছি আমরা, এবং সৌমিত্র ঘোষ ইমন ছিল ভিডিও পরিচালনায়। চমৎকার একটা কাজ হয়েছে, এবং খুব একটা বড় কিছু মিউজিক ভিডিও না, সাদামাটা একটা কনসার্টের ভিডিও। আশা করি 70s ব্যানার বেরোবে, 4 তারিখ আপনারা এনজয় করবেন। আরেকটা গান বেরোয়েছে কর্নিয়ার সাথে, সেকেন্ড গানটা একবার ছুঁয়ে যায় হৃদয়, আসলে নাম ছিল আগে একরকম, পরে আবার আরেক রকম হয়ে গেছে, এখানে আমার একটু বিভ্রান্তি। একবার ছুঁয়ে যায় হৃদয় বের হয়েছে ধ্রুব স্টেশন থেকে। কর্নিয়া আমি কাজটি ছিলাম, গান আমাদেরই ছিল, নাজির মাহমুদ ভাইয়ের সুরে। এখন সবচেয়ে গরম মিউজিক ডিরেক্টর বাংলাদেশে, যেটা করেন সেটাই হিট। লিখছেন আমাদের একদম নতুন এবং নবীন তুর্কি মেহেদী হাসান লিমন, খুব ভালো লিখে। আমি এই ছেলেটার মধ্যে একটা ভবিষ্যৎ দেখতে পাই। বাংলাদেশি ফিল্মে হয়তো একসময় সে কাজ করবে, তার ক্রিয়েটিভ অনেক ভালো। আর মুশফিক লিটু, তিনি অনেক একজন সোভার কুল একজন মিউজিশিয়ান, মেলোডি গান করেন, মেলোডি কম্পোজিশন করেন। আমরা পুরোনো টিম, সৈকত নাসির ছিল ডিরেকশনে। আর আমরা মোটামুটি 3 দিন যাবো শুটিং করেছি, এরকম এটা রিলিজ হয়ে গেছে। তারপর আরেকটা গান আমি রিলিজ করেছি, ঠান্ডা লেগেছে বুকের, এই মেয়ে বা মেয়ে তুমি কই শিরোনামে। এটা আমার একটা পছন্দের গান, শরীফ সুফিয়ান আগুন গান লিখেছে, হাবিবের ঝড় গান লিখেছে, ইতিমধ্যে সে আরো কিছু গান লিখেছে অনেক ভালো। শরীফ সুফিয়ানের মধ্যে আমি একটা সম্ভাবনা দেখি। বাংলাদেশের গীতিকারদের মধ্যে আসলে একটা সংকট দেখা যাচ্ছে, সবাই একটা গণ্ডির মধ্যে, অনেকে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ, অনেক সিনিয়ররা হয়তো কাজে অনিয়মিত, এই জন্য ছোটরা ভালো কিছু করতে পারছে না। এর মধ্যে অনেক স্নেহাশিস ঘোষ বা লিমন কিংবা এদের মতো ভালো ভালো শরীর সুখে ভালো ভালো লিরিসিস্ট বেরোচ্ছে, আস্তে ধীরে এভাবে কাজ হবে, অনেক ভালো কম্পোজার বেরোচ্ছে। তো ঠান্ডা লেগেছে বুকে, মেয়ে তুমি কই, একটা মেলোডি গান আহমেদ হুমায়ুনের সুরে, চমৎকার একজন মিউজিশিয়ান, চৌকস মিউজিশিয়ান, এবং এই গানটা অলরেডি রিলিজ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই 4টা গান মোট আমার রিলিজ। আরো একটা গান রিলিজ হবে আখিল আলমগীরের সাথে, ওরে পাখি। এই গানটার সুর করেছেন, কম্পোজিশন জুয়েল মোর্শেদ, এবং গানটির সাথে আমার কোয়ার ছিলেন আখিল আলমগীর। এটি মিউজিক ভিডিও করবেন চন্দন রয় চৌধুরী। 8 তারিখ 9 তারিখ শুটিং, আমাদের শুটিং ছিল 1 তারিখে, বৃষ্টির জন্য আমরা করতে পারিনি। তো এটা আশা করি আমরা ঈদের মধ্যে আমরা পেয়ে যাবো। আরেকটা গান বেরোবে আমার, এটা গানের কথা লিখেছে ওরে পাখি শরীফ সুফিয়ান, সেই শরীফ সুফিয়ানের লেখা গান, এবং এটা খুব দ্রুতই আশা করি আপনারা পেয়ে যাবেন ডেডলাইন মিউজিকের ব্যানারে, আরটিভি মিউজিকের ব্যানারে। তারও কিছু গান আছে ডেডলাইন মিউজিকের, এগুলা যদি আমরা শুটিং করতে পারি, বৃষ্টির জন্য শুটিং করা যাচ্ছে না, আমরা চেষ্টা করবো 10টা গান আপনাদের তুলে দিতে, না পারলেও অন্তত 60টা গান পাবেন। একটা নাটকের গান যাবে, চলো আজ রোদ্দুর হয়ে যায়, তরুণ মুন্সির কথা সুসঙ্গীতে। এটা র্যাবিট হোল এবং আরবান এন্টারটেইনমেন্ট যত প্রযোজনায় করছে। এটা একটা নাটকের গান, সম্ভবত আমি যতটুকু শুনেছি তাহসানের নাটকে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমি আসলে আর আপডেট জানি না, একটু পানি বেরোতে নিয়ে নেই 1 মিনিট। তো যাই হোক, এই রোদ্দুর লাইনে আছে। আরেকটা গান আমরা শুটিং করব, এর মধ্যে আশা করছি এটা সিডি চয়েসের গান, মনটা নরম করো না, স্নেহাশিস ঘোষের লেখা, আর মোহাম্মদ মিলনের সুর আর এমপি রনির কম্পোজিশন। তো এই হচ্ছে আমার গানের লিস্ট। তার মধ্যে আমরা অনেক গান করেছি, যেমন বাংলা ঢোলে। আবার একটা গুড নিউজ দিই আপনাদের কাছে, যে বাংলা ঢোল বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য প্রতিষ্ঠান, এবং সবচেয়ে যারা সফিস্টিকেটেড কাজ করছে, কোনো কমার্শিয়াল চিন্তার বাইরে, এবং আর্টিস্টের রাইটস, কোম্পানির রাইটস, সব কিছু নিয়ে থেকে শুরু রাইটস নিয়ে কাজ করছেন, এবং তারা খুব সুশীল। আপনারা দেখেছেন হাদি ভাইয়ের উপর ডকুমেন্টারি করেছে, তপন চৌধুরী, বিশ্বদা, অনেক বড় বড় কাজ করছেন, এবং অনেক তরুণদেরকে তারা প্রাধান্য দিচ্ছেন। তো তারা তাদের উর্বর মস্তিষ্কে একটা বুদ্ধি আসছে, আমার উপর একটা ডকুমেন্টারি করবে। ডকুমেন্টারিটা হচ্ছে আমাদের বিখ্যাত ঔপন্যাসিক সাদাত হোসেন, খুব ছোট বয়সে যে অলরেডি তার ক্ষুদ্ধার বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে লেখায়। আমি রীতিমতো মুগ্ধ ভক্ত। আর আর তার বই তো আপনারা পড়ছেন, আরো পড়বেন। আমি আশা করি বাংলাদেশের সাহিত্যের আকাশে সাদাত হোসেন নাম উচ্চারিত দীর্ঘদিন, ভালো ছেলে, কোনো উল্টাপাল্টা কিছু নেই, ঠিক 11টার সময় বাসা ঢুকেছে, বিয়ে করেছে, গুড বয়। ওদের টিম অ্যাশ টিম আছে। তো বাংলার
ঢোলের যে ডকুমেন্টারি হবে সেখানে গান থাকবে 9টা গানের মধ্যে প্রায় 8টা গানের সুর করেছেন তরুণ মুন্সি সাহেব, এবং কথা আছে প্রায় 7টা গানের। একটা গান সুর করেছেন যেটা পুরোনো গান, বন্ধু তোর খবর কি রে, এই গানটা শুধু রিমেক করা হয়েছে। এটা রাজীব আহমেদের লেখা, আর পল্লব সান্যালে সুর করা। গানটি নতুনভাবে কম্পোজ করেছেন আমাদের পার্থ মজুমদার দাদা। এরা আরেকটি গান আছে বাবা শিরোনামে, বাবা আমার হাতটা একটু ধর, এই গানটা লিখেছেন রাজীব আহমেদ এবং সুর করেছেন তরুণ মুন্সি সাহেব, কম্পোজিশন তরুণ মুন্সি এবং মান। এবং অনেক মিউজিশিয়ানস কাজ করছে, দাউদ রনি কাজ করছে, আমাদের রোমান কাজ করছে, মাসুম কাজ করছে, বাংলাদেশের সেরা সেরা মিউজিশিয়ান সোহেল ভাই কাজ করছেন, আমাদের মানাব ভাই আছেন, তারপর আহমেদ হুমায়ুন কাজ করছেন। আমরা আসলে কাজের ক্ষেত্রে অনেক বড় মহান অর্থনী বাজায় চমৎকার গিটারিস্ট, আমার বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকোস্টিক গিটারিস্ট আমি ভাবতে পারি তাকে। তো আমাদের এই হচ্ছে কাজের বিবরণ। 10টা গান, 10টা গানের আবার কিছু মিউজিক ভিডিও হবে। সেখানে শহীদ মোহাম্মদ জঙ্গিব, আমার দুলাভাই, ওনার একটা গান আছে উপর দিক থেকে শার্টের দ্বিতীয় বোতাম, এটার ভিডিও আপনারা দেখেছেন আগে বাংলা ঢোলের ব্যানারে। তো এটা পূর্ণাঙ্গ একটা ফিল্মের মতো আসছে, বা হয়তো আমি জানি না ব্যাপ্তি কতক্ষণ, 80 মিনিট 90 মিনিট হতে পারে। তো সেখানে আমার পরিবার, আমার বন্ধু মহল, আমার শিক্ষা, আমার শৈশবে বেড়ে ওঠা, আমার কৈশোর, আমার এই ক্যারিয়ার নিয়ে আমার পরিবারের কথা, আমাদের সুখ দুঃখ, আমাদের ভাই বোন, আমার টিচার, আমার এলাকার বড় ভাই, আমাদের ইন্ডাস্ট্রির মুরব্বী। আমি চেষ্টা করেছি যারা খুব রুট লেভেল আমাকে ভালোবেসেছেন, আমাকে দেখে এসছেন, তাদেরকে, আমার ছোটবেলার বন্ধুরা, তাদেরকে কমেন্টে রাখার জন্য। এবং আমার প্রিয় স্যার মুকুল আহমেদ স্যার, আমাদের কুমিল্লা জিলা স্কুলে আমরা যারা পড়েছি এবং আমরা যারা স্যারকে চিনি, মোটামুটি একটু এখন আমরা ভয় অস্থির থাকি। তো সব মিলে যারা কুমিল্লা এক জিলা স্কুলে বলতে চাই, মকবুল আহমদ স্যারের বয়স এখন 89 বছর, এবং আল্লাহ রহমতে তিনি চশমা পরেন না, কোনো লাঠি দিয়ে ভর করেন না, উনি নিজে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ পড়েন। আপনারা স্যারদের জন্য দোয়া করবেন। আমাদের হাবিবুল্লাহ স্যার জীবিত আছে, অনেক স্যার আমাদের আমরা খোঁজ নিচ্ছি। মধুসূদন স্যার মারা গেলেন কয়েকদিন আগে, আমরা আমাদের পণ্ডিত স্যার ছিলেন। তো আমরা আসলে কুমিল্লা এক্স জিলা স্কুল হিসাবে খবরটা দিয়ে দিলাম, একটা পক্ষপাতিত্ব করলাম। তো এই হচ্ছে আমাদের কাজের খবর। 10টা গান আসবে এভাবে। টোটাল আমার যে গানগুলো রিলিজের পাইপলাইনে আছে, আমার কথা ছিল আপনাদের সাথে এখানে টর্নেডো হবে গানের, এবং টর্নেডোর মধ্যে অলরেডি বোধহয় 21টা না 22টা রিলিজ হয়েছে। আর পাইপলাইনে আছে প্রায় 40টা গান গাওয়া শেষ, শুধু শুটিং এর কিছু কাজ আছে। আর এটা হচ্ছে মে মাস, অর্থাৎ 5 মাসে যদি আমি সাইড এক্সিট করতে পারি, আগামী 7 মাসে ডেফিনেটলি আমি 100 গানই করবো ইনশাল্লাহ। আমি সবসময় কথা বলি, 100 গানের কথা বললে আমি 100 বেশি করবো, কম করবো না, এটা আমার স্টাইল। এবং আমার অভ্যাস হচ্ছে সময়ের আগে চলা, আর তরুণ মনি সাহেবের অভ্যাস হচ্ছে তোর সময়ের মতো চলা। যে কারণে উনি একটু ভদ্রলোক, আমি একটু অভদ্র। এখন ঢুকবো অন্য চ্যাপ্টারে, প্রথম অধিবেশন শেষ, আমার তথ্য আপনাদেরকে জানালাম। আর স্যার আরেকটা এক্সক্লুসিভ নিউজ আছে, আমার একটা আগুন পানি গান আছে যেটা ডিএমএস থেকে বেরোচ্ছে। ইনশাল্লাহ আমরা আশা করবো ঈদে ছাড়তে, নাহলে ঈদের পর করে ছাড়া হবে। গান শেষ, শুটিং শেষ, সবকিছু শেষ সৈকত নাসির পরিচালনায়। এটাতে আমার সাথে এক্সক্লুসিভলি অভিনয় করেছেন মৌসুমী হামিদ, লেডি ডন, আমি ডন। তো মৌসুমী হামিদ আমাদের, সে কখনো মিউজিক ভিডিও করেনি, বাট সে আমাকে অনেক ভালোবাসে, আমিও পছন্দ করি, এবং ওরা ডান পিটের স্বভাব আছে। যেহেতু মুস্তাফিজ বল করে, ও এই দিকে ব্যাটিং করতেছে ঢাকায় নাটকে বা ফিল্মও, সব দিক থেকে মৌসুমীকে ভালো লেগেছে। আমার চাইতে লম্বা, আমাকে শুটিং এর সময় একটু কাট ইউজ করতে হয়েছে হালকা, কারণ আমার চাইতে প্রায় 15 ইঞ্চি লম্বা। এটা এম্বারেসিং, এই প্রথমবারের মতো পুরুষ মানুষ হিসেবে কাঠের উপর দ্বারা আমি শুটিং করলাম, এটা বলে দিতে হবে। একটা কুকুর ছিল জ্যাক, খুব ভয় ছিলাম, বাট পরে যেহেতু শুটিং করতে হবে, জ্যাককেও ধন্যবাদ। জ্যাক একটা জার্মান শেফার্ড, মানে আমার সমানে, তো অস্থির ওরা আছে, আপনারা দেখতে পাবেন। ওখানে আমি ছিলাম মাফিয়া, অ্যাকশন ট্যাকশন আছে কিছু। তো এগুলো গানের হিসাব, আরো অনেক অসংখ্য বিবরণী আছে। সঙ্গীতের গান হচ্ছে, ডেডলাইনের হচ্ছে, সিডি চয়েসের হচ্ছে, সিডি চয়েস মিউজিকের হচ্ছে, সাউন্ড টেকের হচ্ছে, আরো নতুন অনেক কোম্পানি আসছে, এদের সাথে কথা হচ্ছে। তো এগুলো আমার গানের খবর। আর অ্যাক্টিং চলবে এখন। আমি যেহেতু আমাকে আপনারা মুভিতে দেখবেন না, মুভিতে আমি যেতে চাচ্ছি না, যেতে পারবো না, আর কিছু কন্ডিশনের কারণে, যে কারণে মিউজিক ভিডিওর মাধ্যমে একটু মুভি স্টার হিসেবে থাকতে চাই আপনাদের সামনে। আমার একটু লিটল বিট চিকনগুনিয়া পরে পেটটা বড় হয়ে গেছে, এটা তামিল ভেবে আপনারা ম্যানেজ করে নেবেন। আমাকে অ্যাজ ইউ নো মি, আমাকে আপনারা ভালো মতো চিনেন যে আমি আসলে পেটে কথা নিয়ে ঘুমাই না। প্রয়োজনে ঘুমের মধ্যে কথা বলবো, বিচার হবে ঘুমের মধ্যে, এবং এটা চলতে থাকবে। অনেক কমেন্টস আছে, কমেন্টস সুজন সুজন রাশেদ সাগর একই। তোমাদেরকে আমি চিনি, তোমরা পেন করো না, যাদেরকে নতুন তাদেরকে ঢুকতে দাও। মানুষ আমাকে মনে রাখবো না, ভালোবাসে আবেগী মেসেজ। আমার ফ্রেন্ডরা একটু ক্রেজি, একটু
আবেগী, আবার মানে অনেকের ভাষায় আমার ফ্রেন্ডরা মূর্খ, অসুবিধা নেই, আমরাও মূর্খ। আমার পরিবারে নাসা থেকে মাইক্রোসফট থেকে শুরু করে কৃষক পর্যন্ত আছে। তা আমরা গরিবের ছেলে, গোলাপ ফুল আগেও বলেছি আমি কয়েকশো বার, দেশি গোলাপ, কাঁটাযুক্ত, গন্ধ থাকবে, প্লাস্টিকের ফুল না। তো সব মিলে এগুলো আমার কাজের খবর। কাজ হচ্ছে ইনশাল্লাহ। আপনারা, আমি যদি সুস্থ থাকি আপনারা অনেক কাজ পাবেন। এবং এই 2018 সাল আমি বলেছিলাম একান্তই আমার নিজের করে নেব, ডেফিনেটলি তাই হবে। বিভিন্ন স্বাদের গান থাকবে। অনেক সময় হয়তো কিছু কিছু গানে আমার ভয়েস নাও চিনতে পারেন, যেমন সদরঘাটের পান, হয়তো মনে হবে জেমস ভাই গাচ্ছে, কিন্তু আমার জেমস ভাই কে জানো, এটা এটা আমি শুনবেন। সব ঘটনায় চেষ্টা করছি, যেখানে আমি গান গাইতে পারি সেখানে চেষ্টা করছি। আমার মিউজিক ডিরেক্টরস, আমার গীতিকার যারা, আমার কম্পোজার আছেন, আমার কোম্পানি যারা আছেন, সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। কারণ ক্যারিয়ারের পর্যায়ে এসে এত বড় গ্যাপ দিয়ে কারো পক্ষে কামব্যাক করা খুবই একটা সুদূর পরবর্তী ব্যাপার। তো আমি আপনাদের দয়ায়, যেহেতু আমার সঙ্গে আছেন এবং উৎসাহ পাচ্ছি, এবং আমি কাজের লোক, কাজ করতে পছন্দ করি। তো এই হলো আমার গানের খবর। আমার মাঝখানে বিয়ে শাদী নিয়ে একটু চিন্তায় আছি, এটা নিয়ে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। আমি, আমার ছেলে, বউ সবাই দেখছে আমাকে, এবং আমার পরিবারও দেখছে, নিয়ে চাপের মুখে আছে আমি। কিন্তু আমি কি কারণে কি করছি এটা আসলে খোলাসা কখনোই করি না, কারণ তাহলে তো আর আমি হয়ে গেলেন। আমি যা বললাম আপনি সব বুঝলেন, আমি যা বললাম কিছুই বুঝলাম না নিজে, তাহলে আমার সিদ্ধান্ত আমাকে নিতে হবে। উত্তেজনা কিছু নাই। আর সবকিছু সময় হলে জানা যাবে। আমি ফেসবুকে আছি, আপনারা যারা জানেন, যারা উদ্বিগ্ন, যারা বুদ্ধি দিচ্ছেন, ভালো বুদ্ধি দেন। কারণ হচ্ছে ওই, আমি একটা ডায়লগ দিয়েছিলাম ওখানে যে বদমাসির চেয়ে বিয়ে উত্তম, এটা কোট করতে হবে। যারা আমাকে বলেন না আলগা বান্ধবী রাখেন, তারা সাবধান হয়ে যান, এসব বাজে বুদ্ধি দিবেন না আমাকে। আপনি ভালো ছেলে, আমাকে নষ্ট করার চেষ্টা করবেন না। এই ছিল আমাদের প্রথম অধিবেশন। আপাতত এই বিষয়ে আমার পরে যদি মনে থাকে, আমি পানি খেয়ে নিই প্লিজ, যদি মনে থাকে আবার ফিরে আসবো আলোচনায়। এখন হচ্ছে ইন্ডাস্ট্রিতে অনেক ঘটনা ঘটছে এখানে। আপনারা জানেন যে শফিক তুহিন, প্রীতম, এরা আমার আমার পক্ষে প্রচারণা চালাচ্ছে যে আমি 100 কোটি টাকা, অনেক কোটি টাকা ওদের আমি খেয়ে ফেলছি, নানান কিছু। তো গতকালকে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম, শফিক তুহিনের পরে আসে চুনুপুটি, যে মূল মাথা সেটা হচ্ছে প্রীতম আহমেদ, ওর বাড়ি সাভার। সে গত কয়েকদিন আগে, আমি আসলে ফেসবুক লাইভে এসব কথা বলতে চাইনি রোজা রমজানের দিন, বাট সে 7-8 মাস আগে একটা ফেসবুকে এসে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে মিথ্যা সত্যি কেমনে বানাইলো, এবং সে যেখান থেকে ড্রাগ কিন্তু সেই ড্রাগের জায়গা আমার চেনা আছে, সাক্ষী সহ রেডি আছে। এগুলো হলো অন্য জায়গায়, এগুলো খবর পেয়েছে ঢাকায় আছে। ডেফিনেটলি রোজার সময় সংযোগ থাকবে আশা করি। কিন্তু পুরোনো কথা যাচ্ছে আমি, সেটা হচ্ছে প্রীতম ওখানে অনেক কথা বলার পরে আমি কোনো রিয়েক্ট করিনি, কারণ ওর সাথে আমার যায় না আসলে। ও চাচ্ছেই আমি ওরে কিছু করি, তো সে একটু হিট হলো আর কি। তো এই ধরনের নেগেটিভ সাইকোদের সাথে চলাফেরা, কারণ যাদেরকে আমি ছোট থেকে বড় করে আসছি, ইন্ডাস্ট্রির হাঁটা চলা শিখলাম, অলিগলে চিনালাম, এবং সে তাকে মধ্যবিত্ত পরিবার দাবি করে। আমি তার বাবা মার স্টেটমেন্ট খুব দ্রুত আপনার কাছে দিব তার সম্বন্ধে। ওর ছোট ভাই রাজীব মারা গেছে, এবং সে নিজে ডিভোর্সে এবং বিয়ে করেছে আরেকজনের বাচ্চা সোমাকে, লন্ডনে থাকে, থাকার জন্য বিয়েটা করেছে। আর দুঃখজনক বিষয় হচ্ছে ওর বাবা দুইজন, মা দুইজন। ওর বাবাও পিওর মধ্যবিত্ত আর কি। ওর বাবা একটা বিয়ে করেছে, ওর মা একটা বিয়ে করেছেন। প্রীতম কোন ঠিকানা আছেন ঠিক জানি না, কারণ দুই দিকে তার অস্তিত্ব আছে। তো এই ধরনের মধ্যবিত্ত স্ট্যাটাস নিয়ে যারা আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, আমি গত কয়েক মাস চুপ ছিলাম, আসি না, আমি জাস্ট নিজের কাজে ব্যস্ত ছিলাম। তো এই হলো প্রীতমের বেসিক পরিচয়। এবং এটা আপনাদের সামনে দ্রুত আমি, যদি প্রয়োজন হয়, আমি, অনেকে মাইন্ড করছেন যে কাদা ছোড়াছুড়ি, এখানে কাদা ছোড়াছুড়ির কিছু নাই আসলে। এরা কাদার মধ্যে বড় হয়েছে, আমিও কাদাতে বড় হয়েছি। এখন কাদা নিয়ে এটা খেলাখেলি হচ্ছে, ছোড়াছুড়ি হচ্ছে না। এটা আমরা ছোটবেলায় খেলে আসছি, এখন হয়তো স্যাটেলাইটে হচ্ছে, আমরা অন্য জগতে প্রবেশ করে গেছি। কিন্তু এগুলো বলতে হবে আপনাদের সামনে। প্রীতম সম্বন্ধে আগে বলেছি, সময় নষ্ট করতে চাই না। ওর নিজের কোনো স্টেশন নেই, সে একজন সাইকো, আমার হাতে তৈরি করা একটা বেয়াদব, এবং মানসিকভাবে বিকারগ্রস্ত, মানসিকভাবে অসুস্থ, একজন প্রতিবন্ধী টাইপের ছেলে। তার পরিবারে কেউ তার সাথে নেই, তার ভাই নিহত, তার পরিবার বিচ্ছিন্ন, এবং সে তার নিজের পরিবার থেকেও বিচ্ছিন্ন। এবং সে বাংলাদেশে বহু মানুষের কষ্ট দেয়া, যেমন চ্যানেল আয়ের সে কখনোই কিন্তু এমপ্লয়ি ছিল না। আপনি দেখবেন সে চ্যানেল আয়ের, তার যখন আইডিয়া আছে চ্যানেল আয়ের প্রডিউসার লেগে, সে কিন্তু চ্যানেল আইতে কোনো দিন কোনো কালে প্রডিউসার ছিল না। এটার প্রমাণ সাক্ষী আমার কাছে আছে। এবং চ্যানেল আইকে আপনার জিজ্ঞেস করতে পারেন প্রীতম কোন দিন তাদের স্টাফ ছিল। সে যখন সারেগামা চালাতো কিংবা আরো কি কি প্রোগ্রাম করতো, ওই প্রোগ্রামগুলোর প্রডিউসার ছিল ওর বউ। ওর বউর নামটা সে ভাগে, সে মানুষের কাছ থেকে এগুলো করতো।
টাকা পয়সা নিয়ে কাজ টাজ করতো বা গান চালাতো, সিরিয়াল দিত, আমি চেপে যেতাম, পোলাপান করে গেছে করে গেছে, এটা বলছিল, তখন কান ধরে বের করে দিলে ভালো হতো আজকে। তো সে চ্যানেলের সাথে কোনোভাবে সংযুক্ত না, কখনো ছিল না, সে জাস্ট পারপাস সার্ভ করে আসছে এবং প্রোডাকশন থেকে টাকা গেছে এবং তার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি আছে চ্যানেলেতে। এটা আপনারা এমনি হাসান খানের, ওনার নাম যিনি মূল মাফিয়া, আমরা মাফিয়া ভাই বলে আমাদের হাসান ভাই, আপনি যদি সাগর ভাই, সেটা যারা আছে চ্যানেল বলো, তার বিরুদ্ধে শারজা একটা ট্যুর নিয়ে অর্থ কেলেঙ্কারি আছে, যে কারণে তাকে মুচলেখা দিতে হয়েছে এবং চ্যানেলে তার আজীবন নিষিদ্ধ, প্রবেশ নিষেধ। তো এরকম অনেক ঘটনা আছে। তো আপনারা তার প্রোফাইলে গেলে দেখবেন সে চ্যানেলের প্রডিউসার না কি যেন লেখা আছে। এগুলো সব বোগাস, বানোয়াট, তার সে যোগ্যতা নেই। সে তার তৎকালীন সময়কার পারিবারিক সুবিধার অ্যাডভান্টেজ নিয়ে আপনার সামনে মিথ্যাচার করছে। এটা তার আসলে ব্লাডের ব্যাপার, এটা চেঞ্জ করা যাবে না। অন্য সময় হলে তো অন্য কথা বলতাম, আজকে দেখছেন আমি খুব ভদ্র একটা ছেলের মতো কথা বলছি, জাস্ট পয়েন্টে পয়েন্টে। এই কারণ হচ্ছে আমরা শিক্ষিত, আমাদের শিক্ষা নিয়ে কথা বলা যাবে না। আমি অনার্স মাস্টার্স করা ছেলে, আমাদের ফ্যামিলিতে অনার্স মাস্টার নিচে লোকই নেই। আবার কৃষক থেকে নাসা মাইক্রো আমরা আছি। তো আমার ফ্যামিলি স্ট্যাটাস দিয়ে বলার আগে তাদের ফ্যামিলির 2-3 জন রেফারেন্স দেয়। তো যেই রেফারেন্স আপাতত পেলাম, একজন দুনিয়াতে নেই আর 4 জন চারদিকে আছে, এবং উনি আছেন লন্ডনে। ওই লন্ডনে আমার কাছে খবর আসে, এমন না ওকে দেখে রাখো, ভালো ছেলে, আপাতত একটু বুদ্ধি বেশি খেয়ে ফেলছে, প্রবলেম। আর বাংলাদেশে এখন একটা মুশকিল হচ্ছে যে ফেসবুকে ভাইরাল নামে শব্দ, কোনো ভাইরাল টাইরাল নাই। প্রীতমের এখানে গিয়ে দেখলাম 200-300 লাইক, 400 লাইক বা কমেন্ট, ওই যে দুষ্কানিতে মানুষ কমেন্ট করে, সেখানে দেখে ম্যাক্সিমাম কমেন্ট ওর বিরুদ্ধে, এবং ওকে রীতিমতো মানুষজন শাসাচ্ছে। এবং সে যে প্রমাণ নিয়ে আসছে, মোহাম্মদপুর থানায় মামলা করলো, সেই থানাতে মামলার জন্য আমি নিজে গেছি 2 বার। আমি তখন ওসি জান আলম ভাই ছিলেন, তারপর এসিপি কে বলে এসেছি, এবং সে কোনোভাবে এসিপি বন্ধু ছিল, এসিপি তখন খুব গরম দেখে বলো সবার বিচার আমাকে তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি বিচার করেন, সময় নেই, আমরা কাজের লোক, এক ইস্যু নিয়ে থাকবো না। আর যেই পেপারস গুলো নিয়ে আগে কথা বলে সেগুলো বলতে চাই না, আমি আসছি সেকেন্ড পয়েন্টে, সেটা হচ্ছে শফিক তুহিন একটা স্ট্যাটাস দিয়েছে। শফিক তুহিন হচ্ছে ইন্ডাস্ট্রির সবচেয়ে নোংরাতম কিট। এরকম কিট যে যার নাম শফিকুল ইসলাম, সে আগে একটু সুফি ছিল, সুন্দর দাড়ি ছিল, চুলটুল এমন ছিল না, এগুলো লেটেস্ট হয়েছে, এগুলো পরে। আগে যেটা ছিল সুন্দর একটা ছেলে, বা আসতো সাদা ঢলঢলে প্যান্ট শার্ট এবং দাড়ি টাড়ি নিয়ে আসতো, বসতো, চশমা পরতো। তো আমরা মনোরঞ্জন টুটুল ভাইয়ের মাধ্যমে তাকে সুযোগ দিলাম কাজ করার। আমার বউ হয়তো লাইভে দেখছে, কারণ শফিক তুহিনের বাসার ম্যাক্সিমাম আমাদের বাসায় থাকতো, খাওয়া দাওয়া, প্রীতম প্রীতম এগুলো ছিল, আরো অনেক লোকজন ছিল। আমার বউ আসলে তাদের সাথে অনেক সার্ভিস দিয়ে সে নিজে কষ্ট পাচ্ছে, কেন তারা আমার বিরুদ্ধে গেল বা কেন তারা প্রমাণ ছাড়া কোনো কথা বলতে গেল। তো তুহিন একটা যে কালকে আপনাদের সামনে একটা স্ট্যাটাস দিল, সেখানে কিছু নেই, আমি দেখছি ওদের ওখানে লাইক কমেন্টের সংখ্যা খুব পুয়ার, বরং আমি প্রতিবাদ শুরু করার পরে একটা কমেন্ট দেখলাম অনেক প্রচুর। এটাই দরকার, আমি যেখানে যাবো সেখানে আওয়াজ হতে হবে, আওয়াজ ছাড়া কিছু হবে না। তো সেই কমেন্টটা আপনার ছবিতে দেখবেন, স্বাক্ষর জালিয়াতির ব্যাপার। তো স্বাক্ষর জালিয়াতি হচ্ছে, আমি যদি আপনার সাইন নকল করি না জানিয়ে, সেটা হচ্ছে জালিয়াতি। এটা হচ্ছে শিক্ষা দীক্ষার ব্যাপার। প্রীতম অক্সফোর্ডে পড়াশোনা করতেছে কিনা জানি না, বাট তার পড়াশোনা নিয়ে অনেক ব্রিফ দিয়েছে, আপনাদেরকে মিলাই দেখবেন। আর তার এজেন্ডা যারা হচ্ছে শফিক তুহিন, এরা সব এক গরুর এক বলের গরু। শফিক তুহিন যে কাগজটা আপনাদের সামনে হাজির করেছে কালকে, সেটা ছিল একটা নর্মাল সাদা কাগজে গানের লিস্ট, যে গানের গুলোর মালিক হচ্ছে টোটাল সাউন্ডটেক। এখানে আমার কোম্পানি আরব এন্টারটেনমেন্ট বা আমি ব্যক্তিগতভাবে কোনোভাবে জড়িত না। ওখানে গীতিকার, সুরকার, শিল্পীরা যারা আছে, তারা সবাই মিলে আমাকে রিকোয়েস্ট করেছে, যেহেতু আমি কোম্পানি সাউন্ডটেকের সাথে তখন আমার বিরোধ ছিল, আমি সাউন্ডটেকের বাইরে গিয়ে তখন রাইট রয়্যালিটি ফাইট করছি এবং আমি অবসরে ছিলাম, ওই সময় এই সাইনগুলো করা। এবং আমাকে সবাই রায় দিয়েছে, সারাজিদা, শফিক তুহিন, প্রদীপ, সবাই। আপনি দেখবেন শুধু একজনের দুজনের চুলকে নিয়েছে, বাকি সবাই কিন্তু আমার সাথে আছেন, নাজির ভাই, রাজু, সবাই কাজ করছে আমার এখানে। তো সবকিছু মিলিয়ে ওই সাইনটা ছোট্ট করে লেখা আছে, উপরে বড় করে লেখা আছে বোর্ডলি, অন বিহাফ। অফটা শুধু লেখা নেই, অন বিহাফ মানে পক্ষে। অর্থাৎ আপনি স্বাক্ষর জ্বালিয়ে দিন, মিনিমাম সেন্স থাকে, তাহলে আমি আপনার সাইন না করলাম, আমি শতহীন, আমি প্যাচ দিয়ে লিখে শতহীন, আমি শতহীন লিখিনি। ওখানে মোয়াক বলে মোহাম্মদ আসিফ বলে লেখা আছে এখানে, এবং 3টা জায়গাতেই সমস্ত গীতিকার শুরু করে আমরা অফিসে এসে আমাকে বলেছে ফাইট করছে, আমরা সবাই পারবো না জনজনে, আজ আমাকে রায় দেয়। এবং তখনই সাইন করে, এবং সাক্ষীতে দেখবেন ওখানে তৎকালীন সময় এখনো সাংবাদিকতা আছে, তখন আবার কোম্পানির পিআরএ ছিল মইনুল হক রোজ, তার সাক্ষী আছে। অর্থাৎ এই বিষয়টা নিয়ে সবার জানা, সবার জ্ঞাত। আর অন বিহাফ অফ সাইন মানে
কারো পক্ষে সাইন করে আপনি যখন ক্লেম করবেন, আর যে কোম্পানি ছিল নেক্সটনেট সেটা অলরেডি বন্ধ, তার আগে ছিল উইনটেল, তারপর অনেকগুলো কোম্পানি 6161 প্রথম আলোর একটা কোম্পানি ছিল, এগুলা সব জালিয়াত, এগুলা সব পলাই নাই। আর নেক্সটনেট তারা হিসাব দিয়েছে, তাদের সেখানে কত 840 টাকার কি আসে প্রীতমা ব্যাগে বলে দিয়ে দাও, বাট তাদের হিসাব হচ্ছে 100 কোটি 200 কোটি টাকা। ব্যাপক কাহিনী আর কি, মুড়ি মনে করে এরা, টাকা কিন্তু মুড়ি না, কারণ টাকা তাদেরকে চিনেছে। আমি তো সবিক তুহিনের প্রসঙ্গে আসি, ওকে গান গাওয়া, থাকা, খাওয়া ঢাকা শহর ভাইয়ের কাছে থাকতো। ওর ভাইও বললাম উনি হজ করে আসছেন, ইন্টারন্যাশনাল জিনিস। ওর ছোটবেলায় সবিক তুহিনের বড় ভাই হচ্ছে তুফান ভাই, খুব ভালো মানুষ। তুহিনের বা দর্শনের কেরু কোম্পানিতে চাকরি করে, দর্শনের কেরু কোম্পানির ভিতরে তার জন্ম। এবং এটা একটা ছোট্ট ইতিহাস আছে। সবিক তুহিন যখন আমাদের প্রদীপ সাহা, আপনি জানেন আমাদের গীতিকার প্রদীপ সাহা যখন খবর পেয়েছেন অন্ধ হয়ে গেছে, এটা অন্ধত্বের মূল রিজন ছিল সবিক তুহিনের কম দামে স্পিরিট খাওয়া। স্টুডিও বাজনায় তখন একটা আসর বসতো, সেখানে আমাদের অনেক সিনিয়র মিউজিক ডাইরেক্টর আছেন, তিনিও পরে হার্টে আক্রান্ত হয়েছেন। তো এই সবিক তুহিনের পরামর্শেই প্রদীপ সাহা আমাদের, আর সাক্ষী আছে আমাদের নাম ওখানে, পিন্টু ভাই, বাবু ভাই, পল্লব সান্যাল আছে, ওখানে লোকজন ছিল আরো সাক্ষী হিসেবে। এই বেলাডোনা যখন প্রদীপ সাহা একটু ড্রিঙ্ক করলে অস্থির হয়ে যান, তখন শেষ, তখন প্রদীপ সাহার টাকাটুকু শেষ, ওরা সবাই সাধারণত প্রদীপ সাহার থেকে খাইতে, কারণ তখন প্রদীপ ছিলেন রিচ গীতিকার, এবং প্রদীপ সাহার টাকা শেষ করার পর্যন্ত এই সবিক উঠতো না। তো ও নিজের টাকার জীবনে কখনো মদ খেয়েছেন আমি জানি না, বা কোনোদিন কোনো কিছু একটা পেঁয়াজু কিনা খেয়েছেন তাও আমি জানি না। সে নিজে যে মানে আরো অনেক কিছু আছে। যাই হোক, প্রদীপ সাহার অন্ধত্বের কারণ সবিক তুহিনের বেলাডোনা স্পিরিট, খুব কম দামি নিম্নমানের স্পিরিট, 150 টাকা বোতল 1 লিটার। এটাতে দুইজন অসুস্থ হয়েছে, উইকেট ডাউন হয়েছে দুইটা, একজন হার্টে, একজন দুই চোখ। এই হলো সবিক তুহিন। যখন আপনারা দেখলেন আমি কবিতা কৃষ্ণমূর্তি জি এবং অভিজিৎ স্যার, কুমার শানু স্যারের সাথে গান গাই, ডুয়েট অ্যালবাম, তখন দেখবেন প্রথম অ্যালবামটা ছিল কবিতা কৃষ্ণমূর্তি জির সাথে ওনার, সেখানে গানগুলো লিখেছে সব অনেক গীতে, কামরুজ্জামান, কাজল ভাই, পাখি ভাই, তারপরে প্রদীপিতা, শহীদ তুহিন, তারপর আর দুইটা অ্যালবাম কাজ হবে, একটা অভিজিতের সাথে আর একটা কুমার শানুর সাথে। তখন হঠাৎ করে তখন সবিক তুহিন করলো কি, ও সবসময় চামেই থাকতো, কখন ইউনিটিও বাসায় পড়ে থাকতো, কখন রাজেশের বাসায় পড়ে থাকতো। শুধু আমার যেহেতু প্রয়োজন সব জায়গায় কাজ করছে, তাই কাটার জন্য সে গিয়ে 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 ওখানে হাজির হতো। গিয়ে গিয়ে তো চোখের সামনে থাকলে তো কাজ দিতেই হয়। তো যাই হোক, কাজ দেওয়া হলো, তাদের পেমেন্ট তখন ছিল না। আমি জিজ্ঞেস করতে 1000 টাকা দিলেই খুশি, বাট আমি তাদের পেমেন্ট তখন 3000 টাকা করেছি। বাংলাদেশের সমস্ত মিউজিশিয়ানস যারা রেকর্ডিং বাজান, তাদের সমস্ত পেমেন্ট আল্লাহর রহমতে আমার হাত দিয়ে বেড়েছে, সাউন্ড থেকে হাত দিয়ে বেড়েছে। তো এ হলো সবিক তুহিন। তাকে আমি প্রায় 100 গানের মতো তাকে দিয়ে করানো হয়েছে। যখন অভিজিৎ কুমার শানুর অ্যালবামের কাজ শুরু হয়, তখন সবিক তুহিন হঠাৎ করে আমাকে বললো, ফ্রেন্ড, এটা ইন্টারন্যাশনাল অ্যালবাম হচ্ছে, আমি সব কাজ করতে চাই। আমি তুই না প্রদীপ সাহার সাথে ফ্রেন্ড, আমরা একে গভীর রাতে অ্যালবামটা করলাম শুধু প্রদীপ সাহা, কিন্তু সেকেন্ড যেটা করলাম সেটা আর ভুলতে পারে না, করলাম প্রদীপ সাহা রাজেশ। তারপর কেমন হয় তুমি সবিক তুহিনের 6 গান নিতে হলো, প্রদীপ সাহার তার বন্ধুত্ব, এটা ছিল ট্র্যাপ। প্রদীপ দা সহজ সরল মানুষ, একটু জেদি লোক, একটু একরোখাটায় মানুষ, এবং উনি যে তখনকার সময়ের সব আমাদের খুব ভালো লাগার মানুষ। এই প্রদীপ দাকে ট্র্যাপ করে সবিক তুহিন কেটে দিল। আমি যে ফেসবুকে লিখতে, কিন্তু ওর নোংরা মানুষ, গায়েও গন্ধ, যেখানে আমি মিশিও না এখন। আর প্রদীপ সাহাকে সে ওখান থেকে ওই অ্যালবামগুলো থেকে সে বাদ দিয়ে দিল। বাদ দিয়ে এসে করলো, আমি তখন প্রদীপকে বললাম, দাদা এই যে বন্ধু নিয়ে আসছেন, আস্তে আস্তে আমাদের কাটবে। এবং তারপর থেকে প্রদীপ সাহা অসুস্থ হয়ে থাকলেন। এটা একটা প্ল্যান সবিক তুহিনের, যে প্রদীপদাকে এনগেজ করে দেয়া, ড্রাগ রাখা এবং ফাঁকে তার ঢুকে যাওয়া, যেহেতু সরে গেল রিয়েল টাইমে আছে। তো সব মিলে এটা একটা ব্যাপার। আমাদের সাউন্ডটেক থেকে আমাদের মিউজিক ভিডিও তখন রিজভাই করতেন, তখন মিউজিকের কাজ সবিক তুহিন তখন গান গায় না, গান গায় যখন তখন আমি রিটায়ারমেন্টে ছিলাম, আমি থাকলে হয়তো ওই গানটা নামিয়ে গেতাম। তো সব মিলে যখন আমরা মিউজিক ভিডিও করি, তখন তার একটা ওই টেলিফোনের মেয়েদের বিরক্ত করার একটা অভ্যাস ছিল, যে কারণে সীমন্তী নামের একজন মডেল আছে আমাদের, এখন বরিশাল থেকে বিয়ে করে, তাকে জুতা পেটা করেছে আপনার বংশাল রোডে, আমি যদি ভুল না করে থাকি, বংশাল রোডে সাউন্ডটেকের শোরুমের নিচে, এবং প্রকাশ্য দিবালোকে তাকে জুতা পেটা করা হয়েছে একজন নারীর কাছে, একটা মেয়ের কাছে। কি পরিমাণ অসুখ বললে মেয়েটা তাকে রাস্তায় প্রকাশ্যে জুতা পেটা করতে পারে, এটা আজকে বলা উচিত, কারণ সে যেই লেভেলে নামছে তাকেও সে আমাকে বলেছে ইন্ডাস্ট্রি নাকি আমি, আমার শব্দ নাকি ইন্ডাস্ট্রি ক্ষতিকারক। তো ইন্ডাস্ট্রিতে থাকলে নর্দমা থাকবে না, আমি তাকে বলেছি তুই সেই নর্দমার পোশাকিটা সবচেয়ে বাজে যেটা এলো সে ভিত্তে, এগুলো আছে বান্দরের সোলার মতো আর কি।
ডিস্টার্ব ধরলে চুলকায়। তো আমি এগুলো আলাপ করতে চাইনি, আমি জানি অনেকে মাইন্ড করছেন, অনেক বড় বড় মিউজিক ডাইরেক্টর অনেকে দেখছেন এই লাইভ প্রোগ্রাম। আমি এগুলো বলতে চাই না, কিন্তু আজকে রোজা রমজানের মাস বলতে চাই না। আমি খুব চুপ ছিলাম গত 8 মাস, দেখেন আমি একদম ভদ্রলোকের মতো কাজ করে বেড়াচ্ছি, মিউজিক ভিডিও করছি, গান গাচ্ছি। বাট এখন পরিস্থিতি চেঞ্জ, এখন এদেরকে সাহায্য করতে হবে। শফিক তুহিনের ইতিহাসের শেষ নাই, শুধু বলবো নষ্ট, নোংরা, সাইকো, একটা অসভ্য একটা ছেলে। তাকে ইন্ডাস্ট্রি থেকে আজকে আমি ঘোষণা দিয়ে দিচ্ছি, শফিক তুহিন প্রীতম যে কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানির সাথে আমি কাজ করব না। আর শফিক তুহিন যে যে কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানি যদি আমার কাছে আবার আসার চেষ্টা করেন কোনোভাবে, আপনাদেরকে অনুরোধ করলাম প্লিজ কাছে ধরে আসবেন না। প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কারণ ইন্ডাস্ট্রি থেকে কিট বিদায় করতে হবে। প্রীতম বিদায়, লন্ডনে আছে, আরেকজনের সংসারে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে থাকুক, কোনো অসুবিধা নেই, লন্ডন থাকুক, হাওয়া গাক। আর শফিক তুহিন ঘুরে বেড়া, ইউরোপে কোনো ভিসা নেই, হাতে পায়ে ধরে মানুষের ভাই শোনা $200-300 প্রোগ্রাম করে বেড়াচ্ছে, করো, আমার কোনো সমস্যা নেই। জীবনে প্রথম 70,000 টাকা ওকে আমি পেমেন্ট করেছিলাম বরিশাল মেয়র নাইটে। হিরণ ভাই তখন সকল হিরণ ভাই তখন জীবিত ছিলেন, তাকে 70,000 টাকা পেমেন্ট দিলাম, জীবনে সে পায়নি। তাকেও প্রীতমকে দুজনকে 70 করে পেমেন্ট করছি আমি। এবং খুব তখন 7-8টা, তখন খুব ভালো লাগতো আমার, 4 বছর আগে, তখন খুব ভালো ছিল আমার। যে 10 বছর আগে ইস্যু যেটা নেয় সে 4 বছর আগে ভুলে যায়, তাদেরকে নিয়ে আপনার তাদের চারিত্রিক, তাদের যে স্লিপি মতিগতি, তাদের চিন্তা ভাবনার যে রেঞ্জটা, তারা কতদূর ভাবতে পারে, এবং তাদের কোনো কাজ নেই, তাদের কোনো রকম কাজ নাই। বরঞ্চ আমি সব কোম্পানিকে বলে দিয়েছি শফিক তুহিনের কাজ না হয়, কারণ এই বেয়াদবটাকে ইন্ডাস্ট্রি থেকে বের করতে হবে। আমি এইসব এভাবে কথা বলি কেন, শাস্তি দিতে পারি, কারণ গত ইন্ডাস্ট্রিতে 20 বছর আমি ফাইট করে বেড়াচ্ছি, আমার সাথে অনেকেই নেই, আমি কাজ করে বেড়াচ্ছি। আমার সাথে তরুণ প্রজন্ম আছে, আমি তরুণদের সংগঠিত করেছি, তরুণ গীতিকার, সুরকার, কম্পোজার সবাইকে সুযোগ দিচ্ছি। তরুণ মেয়ে আর্টিস্ট যারা আছে, যারা ভালো গায়, তাদের সাথে ডুয়েট গান করছি বাংলাদেশে। কোনো আর্টিস্ট, কোনো সিনিয়র আর্টিস্ট বলতে পারবেন না যে কোনো জুনিয়র আর্টিস্টকে তারা কোনোদিন শখ জ্ঞানে সহযোগিতা করেছেন। বরঞ্চ কোনো তরুণ আর্টিস্ট যদি উঠতে থাকেন, আমাদের ফিল্মের রাজা মহারাজারা তাদেরকে টেনে ধরে নামাতেন এবং বাজারে ছড়াই দিতেন, এটা বেয়াদব, এদের সাথে কাজ করা যাবে না। এই জন্য আমাদের অনেক সিনিয়র মিউজিক ডাইরেক্টর ইদানিং বিমৃতি হয়েছে, অনেক গুণী মানুষ বা বিমৃতি আক্রান্ত। তো শফিক তুহিনরা হচ্ছে এ ধরনের কিট, এদেরকে পরিহার করবেন। এদের গান বাজে কিছু হয় না, শুরু করা ভালো পেয়েছিল, ভালো গান হয়েছে, এখনো হচ্ছে না, এগুলা ইন্ডাস্ট্রি পয়জন। তাদেরকে অবশ্যই সিটি কর্পোরেশনের মাধ্যমে এই কিটগুলো পরিষ্কার করা হবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এটা, এদের শাস্তি যদি না হয়, কোম্পানিগুলো বা থেকে শুরু করে যারা ওনারা শুরু করে বা কম্পোজার আছেন, যদি তাদেরকে শাস্তি বিধান না করে, তাহলে তাদেরকে শাস্তি পেতে হবে। এবং এটা আমি প্রকাশ্যে ঘোষণা দিলাম, কারণ ইন্ডাস্ট্রি সিস্টেম, আমরা ইন্ডাস্ট্রি ফাইটার, ইন্ডাস্ট্রি সিস্টেম ডেভেলপ করেছি আমি। আজকে যে রয়্যালিটি আন্দোলন নিয়ে আমার 8 বছর নষ্ট হয়েছে, সুতরাং এই সমস্ত পোকামাকড়কে সুযোগ দেওয়া যাবে না। যারা আমাদের সুন্দর ঘর, সুন্দর ভবিষ্যৎ নষ্ট করবে, তাদের সাথে কাজ করা যাবে না। নাম্বার 3, রবিউল ইসলাম জীবন। শফিক তুহিনের ব্যাপারে আরো কিছু কথা আছে, আমি আসছি। বাংলাদেশের নতুন হিটলার রবিউল ইসলাম জীবন প্রথম রোজার দিন আমার বাসায় আসছিল, ওর বাবা মা থাকে, বাবা মাথায় নোয়াখালীতে, ফ্যামিলি থাকে ওখানে। বাংলাদেশের সবচেয়ে হাই প্রোফাইল গীতিকার, যার দ্রুত বিল্ডিং উঠে গেছে। তার কাজ হচ্ছে সব কোম্পানিতে ঘোরা, সব শিল্পীর সাথে যোগাযোগ। আপনি বুঝেন, আমি সারা, আপনারা বোঝার চেষ্টা করেন, আমি সারা জীবনে বাংলাদেশ নিয়ে একটা গান গাই, থিম সং, সাবাস বাংলাদেশ। আর কোনো গান গাওয়ার সৌভাগ্য আমার হয়নি এবং গাইবো না, কারণ এই গানটাকে আমি ক্রস করতে পারবো না। সোহেল রহমানের গান, ইব্রাহিম টিপুর কম্পোজিশন মিলে এটা অন্য আবহাওয়া ছিল। এটাই বাংলাদেশের প্রথম থিম সং, মানি আর না মানি। রবিউল ইসলাম জীবন অলরেডি বাংলাদেশে 10টা গান লিখে ফেলেছে। সে বাংলাদেশের পতাকা নিয়ে ঘুরছে, স্পন্সর যাচ্ছে, মানুষের টিকিট ঘুরে বেড়াচ্ছে, ল্যান্ডারের চেষ্টা করছে, এবং পাশাপাশি যেটা করছে, সুরকারদের পিছনে বসে থাকে, নিউজ বিনিময় এবং ভিডিও যারা বানায় তাদেরকেও শিল্পীদের প্রভাব বেশি, ওকিদের ভিডিও বানায়, সেখান থেকে সে পার্সেন্টেজ পায়। এবং তার যে বাড়িটা আছে নোয়াখালীতে, দেখলেই বুঝবেন একটা গীতিকার গান লিখে এবং পত্রিকায় সাংবাদিকতা করে এবং কত টাকা ইনকাম করলে দ্রুত একটা বিল্ডিং উঠে যায়। হ্যাঁ, এটা হলো একটা হিসাব, যে ভিডিও মেকার যে ওর কাছ থেকে গ্যাটিস খাবে, আবার শিল্পী কোম্পানির টাকা এদের গ্যাটিস খাবে। এভাবেই রবিউল ইসলাম জীবন গীতিকার। এবং আমি আজকে ঘোষণা দিচ্ছি, রবিউল ইসলাম জীবনও যে কোম্পানিতে কাজ করবে, সেই কোম্পানিতে আমি কাজ করবো না। এই ধরনের, এবং কালের কণ্ঠকে আমি অনুরোধ করছি, রবিউল ইসলাম জীবনদের মতো ব্ল্যাকমেইলার সাংবাদিকদেরকে আপনারা প্রত্যাহার করুন। আমি অফিসিয়ালি কমপ্লেন করছি মিলন ভাইয়ের কাছে, প্লিজ এই ধরনের বিষাক্ত সাপ রাখবেন না, কারণ এরা গান লেখার নামে শিল্পীদের উপর প্রভাব বিস্তার করে, এবং তাদের গান লেখার কারণে আমাদের গানের বাজার নষ্ট হচ্ছে। এরকম সাংবাদিক আছে, এই সাংবাদিকরা প্রভাব বিস্তার করে ওই শিল্পীদের ছবি ছাপে পত্রিকায়, টিভিতে দেখায়, এবং তাদের কাছ থেকে
এক্সট্রা ফ্যাসিলিটিস নেয়, যেটা রবিউল ইসলাম জীবন, যাকে আমি জন্ম দিয়েছি পল্লব সান্যালের মাধ্যমে, তার প্রথম গান ভাড়াটিয়া চাই আমার সম্ভবত 13 বা 14 অ্যালবামে আছে। তো ভাড়াটিয়া চাই পল্লব সান্যাল করেছে, এবং তারপর থেকে লাস্ট বেশি দিনের পিছনে যেমন আমার মোবাইলে সো নাইস ভাই, থ্যাংক ইউ। প্রবাসী নিয়ে গান একটা করছি, আবার করবো, জীবন মাহমুদুল্লাহ খান নাজিম মাহমুদ শুরু করবো, আবার নির্বাচন কি এর ভাই, আপনারা তো আসলে আমার মনোযোগ নষ্ট করতেছেন। যাই হোক, রবিউল ইসলাম জীবন, কাম টু দ্য পয়েন্ট। রবিউল ইসলাম জীবন গান খুঁজে খুঁজে লিখে, এবং সব জায়গায় তার কাজ, সব জায়গায় ঘুরে বেড়ায়। তো জাস্ট প্রথম ইফতারিতে এখানে ইনবক্স যা আছে ওর মেসেজ রেকর্ডস আমার কাছে আছে। তো রবিউল ইসলাম জীবন প্রথম বা সেকেন্ড রোজায় আমার বাসায় গিয়ে ইফতারি করে আসছে তোর ভাবির সাথে, এবং সে সবসময় কোথাও গেলে আসলে ভাবির সালাম নিয়ে আসে, আমার সালাম করে যায়, সবসময় বলে ভাই আপনার জন্য আমি আজকে এই কই, আপনার আমার মুরব্বী ঢাকায়। তো এই সমস্ত ছেলেপেলেরা যখন বিশ্বাসঘাতকতা করে, ও ফেসবুক ওয়ালেটে ঢুকে দেখবেন যে সে মুখে ফেনা তুলে ফেলছে। আসিফ ভাই আবার প্রথম গান করেছি যুবরাজের গান, এরা অসবিক তুই বলছে আমাকে সহ শুধু যুবরাজ, আমি নাকি সহ। সরি হ্যাঁ রুদ্র বাবা, আমি একটু লাইভ অ্যাকশনে আছি, হ্যাঁ পরে কথা বলেছি। ওকে, আমার ছোট ছেলে রুদ্র খবর রাখে, ভালো ছেলে, বাবা কি করে না করে। যাই হোক, ছোট যেন ছিলাম জীবন, হ্যাঁ ইফতারি ইফতারি যে কিউ সমস্যা, আমার মনোযোগ আসলে একটু স্লিপে বাজে ছেলেমেয়ের সাথে চললে যেটা হয়। সৃষ্টিশীল শফিক তুই সেখানে সৃষ্টিকর্তা হয়ে গেছে, এবং এই সৃষ্টিকর্তা বেঁচে দিচ্ছে। তো রবিউল ইসলাম জীবন ইফতারি করতে গেল, আমার বউয়ের সাথে আমি বললাম আমার কাজে তুমি থাকো, আমার সুলতান সুলেমান দেখতে হবে, তাড়াতাড়ি অফিস চলে যাই। সে আসছে ওখান থেকে। তো এই ধরনের নিমক হারাম আমরা পয়দা করেছি, এবং শওকত আলী ইমন ভাই আমাদের বাংলাদেশের প্রখ্যাত মিউজিক ডিরেক্টর, যিনি আমাকে জন্ম দিয়েছেন, শওকত আলী ইমনের বিরুদ্ধে, সে একজন ইন্ডিয়ান কম্পোজার, ও কাজ করতে পারে, ইন্ডিয়ান হোক আর রাশিয়ান হোক, সবার কাজ করার অধিকার আছে। গান বাংলাও দেখছেন ইন্টারন্যাশনাল ব্যাপার হচ্ছে, তো ইন্ডিয়ান লোক কাজ করলে সমস্যা নেই, যার যোগ্যতা সে কাজ করবে। এখন রবিউল ইসলাম জীবন তাকে নিয়ে প্রায় 70টা গান এক বছর করেছে, এবং আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস করার পিছনে রবিউল ইসলাম জীবনের অজ্ঞ গীতি কবিতা তথাকথিত জড়িত। আজকে অডিও গানে ধস, ফিল্মের গানে এই লবিং, এই স্টার রবিউল ইসলাম জীবন ছ্যাঁচড়া একটা ছেলে, তাকে আমরা আসলে ডালডাই বলি, কারণ তার চোখ মুখ চিকচিক করে, মাথা তেল দেয়। তো আমরা কুমিল্লা আর নোয়াখালী হচ্ছে আত্মীয়তার সূত্রে বাধা, আর সে হলো আমাদের কুলাঙ্গার নোয়াখালীর লোক। আমি খুবই দুঃখিত, যেখানে আমাদের আত্মীয়জন অর্ধ দেখ কুমিল্লা নোয়াখালী, নোয়াখালীর কলঙ্ক হচ্ছে আপনাদের রবিউল ইসলাম জীবন। সে একজন তেলবাজ, চ্যাম্পিয়ন তেলবাজ। আমার বউয়ের সামনে ইফতারি করলো, আমাকে ইনবক্স করলো, কয়েকদিন আগে আমার নিউজ করলো, আমার ডকুমেন্ট, আমার কি যেন প্রিয়া কি কোন কোন গান সিরিয়াল হয়েছে ইন্টারভিউ গুলো। হঠাৎ করে কালকে রাতে দেখলাম যে সে শফিক তুহিনের বিরাট বড় বড় কথা নিয়ে কথা বলে। আর বড় কথা আমি বলবো, কারণ তোমরা এখানে আজকে আসছো, পত্রিকায় চাকরি করতেছো, ঢাকা শহরে তোমরা লেজেন্ড হয়ে যাচ্ছ দিন দিন, ল্যাজ ছাড়া লেজেন্ড। এগুলা আমার হাত দিয়ে হয়েছে, আমাদের হাত দিয়ে হয়েছে। তোমাদেরকে কুমিল্লা ঢাকা শহরে বহু লোক ঘুরে বেড়ায়, অনেক গীতিকার সুরকার ভালো মানুষ ভালো লিখেন, যারা তোমাদের যন্ত্রণায় ইংরেজি চলে চলে রবিউল ইসলাম জীবন। আমি অফিসিয়ালি কালে কমপ্লেন করলাম, এবং জীবনকে আমি একটা স্ট্যাটাস দেবো ডেফিনেটলি, কিছু ছবি আছে আমার সুন্দর সুন্দর ছবি, এবং শহীদ কুইনকে একটা স্ট্যাটাস আমি দিব। হ্যাঁ, সকল যুবরাজ শহীদ কুইনের ভাষ্য ছিল। যাই হোক, জীবনকে নিয়ে টাইম নষ্ট করে আলোচনা আছে। ছোটখাটো মানুষ, খুব ভালো ছেলে, সৎ ছেলে। ও আছে বাংলা ট্রিবিউনে, মঞ্জুর, মাহমুদ মঞ্জুর, আমি তাকে উল্টা নাম বলি, অনেক আদর করি। এবং সে যখন যতদিন বন্ধু মানব জীবনে ছিল, আমি আসলে আমার লাইফে কখনো কোনো সাংবাদিক ভাইকে বলিনি যে আমার নিউজ করার জন্য, কোনোদিন না, ওকেও বলিনি। বাট সে লিখতো, সে অনুসন্ধিৎসু রিপোর্টার ছিল, সত্যবাদী ছিল, ভালো ছিল, ভেরি গুড বয়, গানও লিখে, সুন্দর গান লিখে। সে আবার জীবনের মতো ছেঁচড়া না, প্রভাব বিস্তার করে না আশেপাশে বাজারে। হঠাৎ করে বাংলা ট্রিবিউনে ঢোকার পরে ওর ব্রেন আউট হয়ে গেল। হঠাৎ করে মুন্নি সাহেব নিউজ করলো মানব জমিনে, মানব জমিন মুন্নি সাহেব নিউজ করলো উল্টা, মুন্নি সাহেব নাটক করবে না, কি করবে, ফালতু নিউজ করলো। নিউজ করার পরে মতি ভাই তখন লন্ডনে ছিলেন, প্রথম আলো, সরি মানব জমিনের দৈনিক মানব সম্পাদক মহোদয়, আমার বস। আমি মানব জমিনে 7 বছর ছিলাম, কয়েক বছর ছিলাম মানব জমিনে স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে। তখন মঞ্জুর আমার কলিগ ছিল, এবং আমরা একসাথেই খাওয়া দাওয়া করতাম। মঞ্জুর ইজ এ গুড বয়, কোথাও কোনো সন্দেহ নেই। বাংলা ট্রিবিউনে যাওয়ার পরে সে একটু ট্র্যাকলেস হয়ে গেছে। তো মঞ্জুরকে বেশি কিছু বলবো না,
কারণ মঞ্জুরের যে পাঠানো এসএমএস গুলো আছে সে যখন স্ট্যাটাস দেয় কথা বলে আবার আমাকে গোপনে মাফ চায়, ভাই মাফ করেন। আজকেও মেসেজ দিয়েছে আমাকে যে আপনার জন্য কি না করেছি, আপনি এই করেছি সেই করেছি বলেছে। হ্যাঁ অবশ্যই মঞ্জুর, আমি স্বীকার করি তুমি ভালো ছেলে, তো তুমি শুধরাও, তোমার জন্য একটু থাকবে, তোমাকে আমি বেশি কিছু বলবো না, তুমি ভালো ছেলে, তুমি একটু লক্ষ্যচ্যুত আছো। আমরা সেই মঞ্জুরকে ফেরত পেতে চাই যে মঞ্জুরকে আমরা চিনি, কারণ তোমাকে আমি সন্তানের মতো স্নেহ করি। এদের সাথে চলো না, এদের তোমার যে সিন্ডিকেট এখানে তুমি বেড়ে যাও। আর তোমার বস যে জুলফিকার রাসেল বাংলাদেশে ইউটিউব পাইরেসির মূল হোতা ছিল। আমি একদিন কনক চাপার অ্যালবাম লিজ হচ্ছিল সেভেন হিলসে লেজার ভিশনের, আমি তখন ওই রুমে বলেছিলাম যে এই রুমেই পাইরেটার আছে। এবং জুলফিকার রাসেল বাংলাদেশের প্রথম থেকে ইউটিউবার, বাংলায় যত গান নিয়ে আসছে যত জঞ্জাল, এই সমস্ত ইউটিউবে গান উত্তোলনকারীদের মধ্যে বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল অন্যতম। আপনারা যদি মুখোশ উন্মোচন করতে চান যে ইউটিউবে এই গানগুলো কে দিল, তাহলে লিডিংয়ে এই বাংলা ট্রিবিউনের সম্পাদক, যার যোগ্যতাহীন একজন সম্পাদক, যিনি শুধুমাত্র তেলবাজি করে নাবিল ভাইয়ের মতো ভদ্রলোকদের সাথে চলে। আমরা কিন্তু আগে আজকের কাগজ মিনাবাজার আমরা সেরে আসছি, সবার সাথে ভালো সম্পর্ক, নাবিল ভাইয়ের সাথে ভালো সম্পর্ক, এবং আমি এখনো পর্যন্ত কমপ্লেন করিনি। জুলফিকার আসলে একটা অযোগ্য অপদার্থ একজন লোক। এবং আপনারা দেখবেন আমার ছেলে মানুষী অ্যালবাম, কানিজের স্বপ্নরানী অ্যালবামে তার আছে মামা, মামাকে বললাম, মামা বললেন, এই এখন সে মামার জামা খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো জুলফিকার রাসেলদের মতো লোকজন বাংলা ট্রিবিউনে থাকার মতো আমি এবং আমার লক্ষ্য কলিগ আমরা ঢুকতে পারছি না বাংলা ট্রিবিউনে। আমরা বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষ, বিশেষ করে আমি কাজী নাবিল আহমেদ ভাইকে বলবো এই ধরনের লোকদের কাছ থেকে আপনার মিডিয়াকে বাঁচান, এবং এটা আমাদের জন্য খুব জরুরি দরকার। জুলফিকার রাসেল ইজ এ করাপ্ট ম্যান, এবং তার যে শান শওকত এটাও তার সাথে ঠিক যায় না। তো যারা তেলবাজি করে আগে অ্যালবাম করতো, এবং আরো বড় কথা হচ্ছে আমরা একসময় মেরিলের বিজ্ঞাপন নিতাম, সাউন্ড টেকের স্পন্সর্ড বাই মেরিল, 2.5 লাখ টাকা নেওয়া হতো। 2.5 লাখ টাকা নেওয়ার মধ্যে আমি তখন বললাম না আমাদেরকে টাকা দিতে হবে, বাউল ভাইয়ের কাছে বললাম, সাউন্ড টেকের মালিককে বললাম টাকা দেবেন, বাউল ঠিক আছে। তখন আমি কানিজ অ্যালবামের টাকা নিলাম আমরা 50,000 করে, আর জুলফিকার রাসেলের কমিশন ছিল ওখানে সাউন্ডের থেকে 20,000 আর ওখান থেকে 30,000, 50,000 আর 1 লাখ টাকা সাউন্ড থেকে। এই যে জুলফিকার রাসেল কমিশন ব্যবসা করে আসছে মেরিলের সাথে, এবং সে সবসময় এগুলো করে আসছে। আজকে আরো অনেক ইতিহাস আমার কাছে আছে, বাংলা ট্রিবিউনে তার জয়েন করে তার কাছে কেমন থাকে তাকে আমি চিনি, সে কোথায় কোথায় আসছে আমি জানি। তার পরিবারের সাথেও আমার একসময় ভালো ছিল সম্পর্ক, তার বোনের সাথে আমার কথা হয়েছে। এলো জুলফিকার রাসেল, আমি চাইবো আপনারা প্লিজ অ্যাকশন গ্রহণ করুন তাদের বিরুদ্ধে। আর আরেকজন আছে মিজান, না পারে সাংবাদিক, না পারে গান লিখতে, একটি মিজান বলে আমরা, তার আসল নাম জানি না। আমাদের সময় আছে, কয়েকদিন সকালের খবর ছিল গাদা, ওরা কালকে অনেক বকা বয়ে করছে, বেশি কিছু বলবো না, অপদার্থ। সাবধান হয়ে যাও, চামচামে টামচামে ছাড়ো, সিন্ডিকেট করো না, ছোট মানুষ ছোট থাকো। তোমার এখনো চাকরি কনফার্ম হয় নাই, আমরা চাই চাকরিটা কনফার্ম করুক। বেয়াদবি কম করো, কমেন্ট করার সময়, প্রতিবাদী হওয়ার সময় সাবধানে প্রতিবাদ করে স্লিপ খেয়ে না, রাস্তায় কলার খোসা বিছানো হচ্ছে খেয়াল করো। আরেকজন আছেন বিজ্ঞ, সেটা হচ্ছে দাউদ হোসেন রনি, ইন্টারন্যাশনাল বেয়াদব, সুন্দর চেহারার মধ্যে সবচেয়ে সোশ্যাল বেয়াদব। সে ইতিমধ্যে আমার সাথে ওর ফোন এবং ফেসবুকে কোনো কারণ ছাড়া, আমি তাকে ঠিকমতো চিনিও না, সেটা কালার কন্টের মধ্যে আছে, তাকে আমি ঠিকমতো চিনিও না। বাট সে ওই প্রীতমের ওয়ালে ঢুকে, সবিক্তমের ওয়ালে ঢুকে নানান কথাবার্তা বলে, যেখানে তার সাথে কোনো ইন্টারেস্ট নেই। যাই হোক, এই দাউদ হোসেন রনি সুন্দর চেহারা, একটা ভালো বাজে ছেলে, এবং তাকে আমি তাদের ম্যানেজমেন্টকে কমপ্লেন করেছি যে আমি ওর চাকরি নিয়ে কোনো কথা বলতে চাই না, ওকে প্লিজ শুনছেন, অন্যথায় আমাকে ফেস করতে হবে। আর আমি ফেস করলে খুব স্ট্রংলি ফেস করে, আপনারা জানেন আসিফ আকবর একটা নাম, যে নামের সাথে অসততা জড়িত নাই। এই সমস্ত 100 কোটি বা সাইন, এগুলো সব প্রবলেম সলভ। বরঞ্চ আপনারা মিডিয়াকে অনুরোধ করছি, আপনারা আওয়াজ তুলুন, যে মামলাটা হয়েছে সেই মামলাটার রেজাল্ট কোথায়, এবং নাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা খুব দ্রুত মানহানির মামলায় যাব। এবং এই হলো আজকের ব্যাপার। তো আমি আশা করবো এদের বিরুদ্ধে তাদের কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন। আপাতত আমি আর বেশি কিছু বলতে চাই না, আপনাদের সাথে আর একটু শেয়ার করি আমাদের ভালোবাসাগুলি। আপনাদের মেসেজ পড়া হচ্ছে না, কারণ অনেকগুলো কাজের কথা, আমিও ক্লান্ত। তো সব মিলে আপনি আশা করবো আপনারা আমার কথা, আমার বোল্ডনেস বা আমার ডকুমেন্টস যদি চান, যে কোনোভাবে মিডিয়াকে আমি হেল্প করতে রাজি আছি। এবং মিডিয়া যেহেতু ডকুমেন্ট যেখান থেকে চায়, যে রবি থেকে যদি টাকা নেই রবির কাছে হিসাব আছে, যদি বাংলালিংক থেকে টাকা নেই বাংলালিংকের কাছে হিসাব আছে, যদি গ্রামীণ থেকে টাকা নেই বা কোনো সিপি থেকে, বাংলা ঢোল কিংবা কোথাও থেকে টাকা, সব কিছুর হিসাব আছে। কারণ এখন ভ্যাট পে করতে হয়, ভ্যাট পে করা ছাড়া আপনি বিল তুলতে পারবেন না। আমরা 15 ভ্যাট দিয়ে বিল তুলে ফেলি। সুতরাং এই সমস্ত প্রমাণাদি রয়েছে। আমরা আলোচনা এখানে শেষ করছি, আমি প্রয়োজনে আবার আসবো, কিন্তু আমি এসব নিয়ে আসতে চাই না। আমি একটা নতুন প্ল্যান করেছি, সেটা হচ্ছে আমি সপ্তাহে একবার
লাইভে আসতে চাই ঘন্টা খানেকের জন্য, যেখানে আমি গিটার নিয়ে গান গাইবো, আপনারা রিকোয়েস্ট করবেন, আমি গান গাইবো, অথবা আমি আমার পছন্দে একদিন গান গাইলাম। এবার আমি সপ্তাহে একদিন লাইভে আসতে চাই, কিন্তু এই ডিস্টার্বগুলো আমার মাথাটা গরম করে দেয়, আমার কাজে সমস্যা হচ্ছে। অনেক কথা বললাম, আমি অনুরোধ করবো যারা আসিফিয়ান্স এবং আমার ফ্যান্স আছেন, আপনারা প্রীতম, শফিক তুহিন, মানজুর, দাউদ রনিন, মিজান, জুলফিকার আসল, জীবন, এদেরকে যেখানে পাবেন, ফেসবুকে হোক আর ভার্চুয়াল মিডিয়া যেখানেই পান, তাদেরকে প্রতিহত করবেন। আর যখন আপনি দেখবেন আমি কমেন্ট করি কিনা, আমার কমেন্টে ঢুকবেন, এদেরকে এখন থেকে নিশ্চিন্ত করে দিতে হবে ফেসবুক থেকে, এবং সবাই তাদের বিরুদ্ধে রিপোর্ট করবেন যে তারা এখানে একজন মানে সম্মানিত লোক দিয়ে কাজ করছেন। আর আমাদের পুরনো সিনিয়র ভাই চ্যানেল নিউজ 24 চ্যানেল 24 কে অনুরোধ করছি আপনারা যে সার্চ লাইট নামে একটা অনুষ্ঠান করেছেন অপারেশন, এটা 26তম পর্ব উইথড্র করেন, এবং যেখানে আমার বক্তব্য নাই, এখানে বলা হচ্ছে বাহাস অস্থির কথাবার্তা আছে, যেটা আমার জন্য অপমানজনক। সামনে বিশ্বকাপ আছে, আমি কালকেও চ্যানেল 24 প্রোগ্রাম করে আসছি, আমি হুঁশিয়ারি দিয়ে বলছি আপনারা প্লিজ আপনাদের পেজ থেকে এই এপিসোডটা নামান। নামিয়ে আমি আজকে রানার সাথে কথা বলেছি, দায়িত্বপ্রাপ্ত অফিসারের সাথে কথা বলেছি, নতুন এপিসোড হবে যেখানে আমার এবং সবার বক্তব্য থাকবে। সবার বক্তব্য নিয়ে আপনারা ইউটিউবে ছাড়বেন, মানুষকে বিভ্রান্ত করবেন না। রোজার মাস, কেউ মিথ্যা কথা বলা, মিথ্যা বলা শোনা এবং মিথ্যা জড়িয়ে থাকা একদম একই অপরাধী, আমরা সবাই অপরাধী। আমি আশা করবো আপনারা সবসময় বাংলা গানের সঙ্গে থাকবেন, এবং আমি যে একটা বাম্পার অফার দিলাম এটার জন্য আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন যে আমি সপ্তাহে একবার আসবো। আজকে আমাদের সাথে অনেক লোক এখানে জড়িত আছেন, বিশেষ করে আমার বস ইলিয়াস আহমেদ অ্যাডমিন, তিনি তার প্রেম বন্ধ রেখে আমাদের লাইভ কভার করছেন। সবকিছু মিলে আসবো। আসিফিয়ানদেরকে অনুরোধ করবো আপনারা যেখানে এ ধরনের স্ট্যাটাস আমাকে সরাসরি আমার ইনবক্স করবেন, সবাই যারা করার দরকার নেই, যারা অ্যাডমিন আছেন তারাও যোগাযোগ করবেন, আমাকে রিপোর্ট করবেন, জানাবেন। আমি এগুলো নিয়ে থাকি না, আমার কাজের ব্যস্ততা, ওদের মতো আমার এক কাজ নিয়ে আমি 3-4 মাস 8-10 মাস ঘুমাই না, আমার অনেক কাজ আছে, আমাকে কাজ করে দেন, আপনারা আমাকে শান্তি দেন, আমি আপনাদের গান দিব ডেফিনেটলি। আপনারা, আমি আর কখনোই বাহাসে ঢুকতে চাই না, আমার ভালো লাগে না এগুলি, এরা আমার যোগ্য না, এরা আমার সাথে লেভেলেরও না। আমি অনুরোধ করবো আপনারা, অনুরোধ করছি আপনারা প্লিজ আমার যারা ফ্যান্স আছেন তারা আপনারা প্রোটেকশন করুন আপনাদের কাজের ফাঁকে, আমাকে গান গাইতে দিন, আমি গান গাইতে চাই। আমি সিঙ্গার আসিফ আকবর, গায়ক আসিফ আকবর, আমি আপনাদের সম্পদ, আমাকে বাঁচানোর চেষ্টা, আমাকে বাঁচতে দিন। আমি একটা নেচার, আমি একটা প্রকৃতি, আমিও বাংলাদেশের একটা নেচার, এই নেচারকে আপনারা বাঁচতে দেন প্লিজ। আমি এসব নিয়ে হইচই করতে চাই না। আমি যদি ডকুমেন্টের বাইরে কোনো কথা বলে থাকি আমি ক্ষমা প্রার্থী, এবং আপনাদের সময় নষ্ট করার জন্য আমি আবারও ক্ষমা প্রার্থী। আপনারা সবকিছু ভালোর সঙ্গে থাকুন, আবার প্রথম আলোর মতো ভালো ভালো ধোকা দেওয়া যাবে না। প্রথম আলো থেকে সাবধান থাকুন, সবাই ভালো থাকুন। আচ্ছা, একটা গান শুনে দিই, তাহলে মনে হয় একটা পরিস্থিতি ঠান্ডা হতে পারে। একটা গানের শুরু করেছেন তরুণ মুনি সাহেব, কথা ওনার যথারীতি, উনি আমার মহান কম্পোজিশন করেছেন। এটা একটা আনরিলিজড গান, আমি অলরেডি টিভি 2-1 গেয়েছি। গানটা বাংলা ঢোল থেকে আসছে আমার ডকুমেন্টারিতে, যেটা পরিচালক সাদ্দাত হুসাইন এস্টিমেট। তোমাদের শহরে আমি বড় অসহায়, কণ্ঠে বাঁধি কত সুর, জানালার বাহিরে শুনি কত কোলাহল, এক চিলতে রোদ্দুর, জীবনের তাগিদে বাঁচার প্রয়াসে প্রতিদিনই হয় কত সন্ধি, মুক্ত হয়েও আমি বন্দি, মুক্ত হয়েও আমি বন্দি। এটা গান, আমি আসিফ, বন্দি না। টেনশন কোনো কারণ নাই, আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদের গান দিব, আপনারা গান শুনবেন, ভালো লাগলেও শুনবেন, না লাগলেও শুনবেন। ইয়াং জেনারেশনের সুবিধা থাকলো, মিডিয়া সংশ্লিষ্ট যারা আছেন যাদের কাছে বিচার দিলাম, আপনারা বিচার করবেন আশা করি, এবং একটা সুস্থ সমাধান চাই। আর যেহেতু এখন মারামারির দিন নেই, ভদ্রতার দিন চলে আসছে, নাহলে অন্য ব্যাপার হতো। আমরা চাই না কোনো রকম ঝামেলা হোক, তারা আমার সামনে পড়ুক, আমাদের সামনে পড়তে চাই না। এবং এরা যেটা চায় গায়ে পড়ে দুইটা থাপ্পড় টাপ্পড় দিলে খুশি হবে, এটা তাদের ক্যাপিটাল হবে, দুইটা গালি দিলে তারা খুশি হবে। আমি জানি ইস্যুগুলো, যেখানে আজকে আমি খুব সংযত ছিলাম, এবং এই জন্য খুব আপনাদেরকে ধন্যবাদ। উপদেষ্টা মন্ডলী বসে আছেন, তারা বলছে ভাই কোনো খারাপ কথা বলা যাবে না। আমি না, বোঝার সময় আমি খুব কন্ট্রোল। অনেক ভালো থাকবেন, আমি ভুল করে থাকলে সজ্ঞানে নিজ গুণে ক্ষমা করবেন। এবং আসিফিয়ানদেরকে বলছি আপনারা চোখ খোলা রাখবেন, আমার যারা ফ্যান পেজ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা আছেন, আপনারা বাংলা গানের প্রমোটে ব্যস্ত থাকুন, শুধু আমার না, আমাদের সবার বাংলা গান যেগুলো আপনার ভালো লাগবে সেগুলো শেয়ার করুন। বাংলা গানকে সবাইকে অনেক ভালোবাসা, আবার আসবেন।